শাকিব খান কিন্তু কখনো বিয়ের কথাটা প্রকাশ্যে আনেনি। তো মামুন যদি এখন নায়ক শাকিব খানের মতো সে যদি বিয়ে করে ফেলে ভাবে বা বিয়ের ব্যাপারটা প্রকাশ্যে আসে, তাহলে তার ভবিষ্যৎটা অন্ধকার হয়ে যেতে পারে, কারণ তার একটা বড় ফ্যান বেস হচ্ছে মেয়েরা। আপনি কেন ট্র্যাপে বললেন? আপনি তো স্বাভাবিক, আমি তো বলেছি আপনাকে যে যেহেতু আমাকে আসলে কতটা ভয়দায়ক এবং সেটা যে আমার জীবনেও হয়ে যাবে এটা আমি আসলে কখনোই বুঝতে পারিনি। আপনারা তো অবশ্যই জানেন আমার এবং মামুনের সম্পর্কটা অলওয়েজ সোশ্যাল মিডিয়াতে চলমান ছিল এবং আছেও। আমরা 2021 সাল থেকে আমরা পরিচিত হওয়ার পরেও আমি মামুনের সাথে প্রায় 3-4 মাস কখনো দেখা করতেই চাইনি। ফোনে কথা বলার পরও কখনো আমি দেখা করতেই চাইনি, বিবেচনা করে ওর পারিপার্শ্বিক অবস্থা এবং আমার পারিপার্শ্বিক অবস্থা সমস্ত কিছু বিচার বিবেচনা করেও আমি কিন্তু মামুনের সাথে দেখা করতেই চাইনি। তার সাথে বন্ধুত্ব বা প্রেমের সম্পর্ক করা তো অনেক পরের ব্যাপার, কিন্তু প্রথম কথাতেই মামুন আমাকে তার পরিবারের সাথে পরিচয় করিয়ে দেয় এবং তার পরিবার আমার সাথে খুব আপন হওয়ার চেষ্টা করে এবং তার পরিবারের সম্মতিতেই আমরা কিন্তু একটা প্রেমের সম্পর্ক এবং পরবর্তীতে যে আমরা দুজন বৈবাহিক সম্পর্কে সম্পর্কিত হব এই জিনিসটা অ্যাসুরেন্স পাওয়ার পরেই কিন্তু আমি মামুনের সাথে দেখা করি। আপনাদেরকে অনেকবার মামুন বলেছে যে লায়লা আমার সাথে দেখা করতে চাইনি, আমি জোর করেছি দেখা করার জন্য, যেটা সত্যি, যেটা মামুন নিজেই বলেছে। আমি কোনোদিনও এই ধরনের সম্পর্কে আসলে জড়াতে চাইনি, কিন্তু হাজার হলেও আমরা মানুষ এবং যখন আমি দেখেছি যে আপনারা তো জানেন আপনাদের মধ্যে অনেকেই দেখেছেন আমার সংসারটা এবং আপনারা আমার ব্যাকগ্রাউন্ডটাও জানেন যে আমি আসলে একটা ব্রোকেন সংসার থেকে এসেছিলাম এবং সেই মুহূর্তে আমি মানসিকভাবে অনেক ভেঙে পড়েছিলাম। আমার সন্তানাদি আমার কাছে খুব গুরুত্বপূর্ণ ছিল। তো এই একটা ট্রানজিশন টাইমে যখন মামুন এবং মামুনের মা স্পেশালি এবং তার পুরো পরিবার যখন আমার প্রতি সহানুভূতিশীল হলো এবং আমার সমস্ত পরিস্থিতি পরিবেশ জেনে তারা যখন এই বিয়ের সম্পর্কটা কথা বলতে থাকলো এবং যখন দেখলাম যে তাদেরও আমার সমস্ত ব্যাকগ্রাউন্ড জানার পরও এবং আমার অবস্থান জানার পরও তারা তাদের ভালোবাসা বা তাদের যত্ন কেয়ার এই সমস্ত অব্যাহত থাকছিল, তো তখনই আমি আসলে তার সাথে একটা সম্পর্কে জড়াতে রাজি হই। পরবর্তীতে যেহেতু আপনারা জানেন যে মামুনের থাকার অবস্থান প্রবলেম হচ্ছিল ওর বিভিন্ন চালচলনের কারণে এবং নানা রকম তাদের সোসাইটির কারণে তারা যখন তাদের যখন নিজেদের কোনো বাসস্থান ছিল না, তখন তার মা এসে বলে যে ওর তো এই মুহূর্তে একটা ভালো থাকার জায়গা নেই, সো তোমরা দুজন এক কাজ করো, তুমি যেহেতু বাচ্চাদের সাথেই থাকো তো তুমি মামুনও এখানে থাকুক, তোমাদের তো বিয়ের শাদী ব্যাপারটা হচ্ছেই। যেহেতু পরিবারের কাছ থেকে এবং আমার ভালোবাসার মানুষ মামুনের কাছ থেকে আমি এই আশ্বাসটা পেয়েছি। সো এই আশ্বাসটা পাওয়ার পরও আরও যেটা হয়েছে যে মামুন এবং মামুনের মা স্পেশালি এবং মামুনের ভাই বোন বাবা সবাই আমার সন্তানদের প্রতি খুবই যত্নশীল ছিল এবং আমার ছোট বাচ্চাটার ব্যাপারে আপনারা হয়তো জানেন না, সে একটা স্পেশাল চাইল্ড, তার মধ্যে অনেক কমপ্লিকেসি আছে, সে অটিস্টিক বেবি এবং তার মধ্যে অটিজম আছে, ADHD আছে, স্লিপ ডিসঅর্ডার আছে। সো মামুন এবং মামুনের মা এবং তার পুরো পরিবার আমার বাচ্চাটার প্রতি খুবই যত্নশীল দেখিয়ে আমার দুর্বল স্থানে আসলে তারা জায়গা করে নিয়েছেন। তারা বুঝেছেন যে একটা মায়ের কাছে একটা সন্তানের মূল্যটাই আসলে অনেক বেশি। তারা যখন সন্তানটাকে কেয়ার করতে পারবে, যত্ন করতে পারবে, আদর ভালোবাসা করতে পারবে, তখন কিন্তু তারা আমার মনটা পুরোটাই জয় করে নিয়েছে। প্রশ্নটা পরে পুরোটাই জয় করে নিয়েছে। তারপরে যখন আমরা একসাথে থাকা শুরু করি তো তখন আমি ওকে বলি যে আসলে এইভাবে আমরা একসাথে থাকতে পারি না, যদিও তোমার মা আমার বাসায় অবস্থান করছে তারপরেও আমরা আসলে একসাথে থাকতে পারি না। তখন আমাকে উদাহরণ দেওয়া হয় যে মামুন যেহেতু একটা ভালো সোসাইটিতে চলে আসছে এবং তোমার যেহেতু ফিনান্সিয়াল এবং সোশ্যাল একটা ব্যাকআপ পাচ্ছে, তো এই ব্যাকআপটার জন্য সে আসলে সারা জীবন ওয়েট করেছিল এবং বিভিন্নভাবে সে উপরে ওঠার চেষ্টা করছিল। তো এই ব্যাকআপটার জন্য আসলে ও ফোকাস করছে যে নায়ক শাকিব খানের মতো হবে এবং তোমরা দেখেছো যে নায়ক শাকিব খান কিন্তু কখনো বিয়ের কথাটা প্রকাশ্যে আনেনি। তো মামুন যদি এখন নায়ক শাকিব খানের মতো সে যদি বিয়ে করে ফেলে ভাবে বা বিয়ের ব্যাপারটা প্রকাশ্যে আসে, তাহলে তার ভবিষ্যৎটা অন্ধকার হয়ে যেতে পারে, কারণ তার একটা বড় ফ্যান বেস হচ্ছে মেয়েরা এবং
তার মানে আছে যে সম্ভাব্য সে সিনেমা করবে এবং কতজন প্রডিউসার ডাইরেক্টরের সাথে আমি নিজেও কথা বলেছি। তো এই ব্যাপারটা আসলে তখন দর্শকপ্রিয়তা হারাবে। তো তুমি তার সহযোগী হিসেবে সহধর্মিণী হিসেবে কখনোই চাও না। তুমি সবসময় বলে এসেছো যে মামুনকে সামনে রেখে এসেছো এবং বলেছো যে তার ক্যারিয়ারটা তুমি ঠিকমতো যাতে প্রস্ফলন ঘটে সেইভাবেই তুমি সাহায্য করবে। তো তুমি এখন বিয়ের ব্যাপারটা কিছুদিন স্টপ রাখো। তো এভাবে যেভাবে হচ্ছে তো একসাথে থাকার কারণে আসলে মামুন নানা রকমভাবে আমাকে সিডিউস করতে পেরেছিল এবং সবচেয়ে বড় কথা আমি বলেছি যে আমার সন্তানদেরকে দ্বারা সে সিডিউস করতে পেরেছিল। তো আমি যদিও রাজি হচ্ছিলাম না, এই ব্যাপারটা আমার কাছে ভালো লাগছিল না, কিন্তু ও বারবার যেটা বলছিল যে সামাজিক মিডিয়াতেও সবসময় বলেছে যে আমরা বিয়ে করব এবং শেষেও বলেছে আমাদের মারামারির ঘটনাতে সে বলেছে যে আমরা বিয়ে করব, আমি আগে অনেক বড় হয়নি। এভাবে করে সে আমাকে বলছিল সে আগে স্ট্যাবলিশ হয়নি, তার ফ্যামিলি যেহেতু স্ট্যাবলিশ হওয়া দরকার আছে, তাদেরও যেহেতু বাসস্থান নেই, এগুলো আগে স্ট্যাবলিশমেন্ট হয়ে নিলেই তারপরে আমরা বিয়ের ব্যাপারটা আমরা সোশ্যাল মিডিয়াতে আনবো এবং তখনই আমরা বড় করে একটা বিয়ে শাদীর প্রোগ্রাম করব। কিন্তু ধরে নাও তুমি আমার বউ, যেহেতু আমার মা বাবাও সবাই জানে এবং তোমার ফ্যামিলিরও সবাই জানে। তো তারপরে যেটা হয়েছে যে সে বারবার আমাকে নানাভাবে প্রেশারাইজ করতে থাকে। আপনারা দেখেছেন যে সে আমার কাছ থেকে নানা রকম প্রপার্টি জোর করে নিয়ে নেওয়ার ব্যবস্থা করে। মাঝে মাঝে সে রাগ করে চলে যায় যে একটা ল্যাপটপ না, একটা ম্যাকবুক না কিনে দিলে বা একটা ড্রোন না কিনে দিলে বা একটা এরকম মার্সিডিজ গাড়ি না কিনে, যেগুলো আমাদের লাইভেও আছে যথেষ্ট। আপনারা যদি 2022 সালের ভিডিওগুলো আমার এবং মামুনের লাইভগুলো দেখেন, সেখানে কথাবার্তা দেখবেন যে আমাদের সাথে সে মার্সিডিজ গাড়ির কথা বলে, বাড়ির কথা বলে। তো সমস্ত কিছু যখন তার হয়ে যায় এবং সে যখন তার গ্রামের বাড়িটি স্থাপনা করে, তখনই তার এবং তার পরিবারের আমি সুরটা একটু অন্যরকম দেখতে পাই এবং তাকে আমি বারবার বলতে থাকি। তো এর মধ্যে আরেকটা কথা বলতে চাই যে সে আমাকে দিয়ে যখনই দেখা যায় যে আমাদের দুজনকে নিয়ে ট্রোল করা হয়, তখনই সে আমাকে বিভিন্নভাবে চাপ প্রয়োগ করে এবং চাপ প্রয়োগ করে বলে যে তুমি লাইভে যাও, লাইভে যেয়ে বলো যে আমরা বিয়ে করিনি। এই কথাটা সে আমাকে দিয়ে বারবার প্রায় 10টা 15টা অনেকবার সে লাইভ করিয়েছে যে আমরা বিয়ে করিনি। এই কথাটা তুমি বারবার, আমরা যেই সোসাইটিতে থাকছি সেখানে আমরা অবস্থান করেছিলাম একসাথে। শুধু মামুনই ছিল না, মামুনের আম্মু ছিল, অনেক সময় মামুনের বাবা ছিল, মামুনের ভাই ছিল, মামুনের বোন ছিল এবং এমনকি মামুনের খালাও ছিল। এবং শুধু এটা না, আমরা যখন মামুনের ঢাকার ভাড়া বাসার কাছে যাই, মামুনের আম্মু আমাকে ভাড়াটে বা বাড়িওয়ালা বা সবাইকে আমাকে মামুনের স্ত্রী হিসেবে পরিচয় করিয়ে দেয়। এবং মামুনের যেসব আত্মীয় স্বজন আছে, আমরা রাঙামাটিতেও মামুনের নানু বাড়ি বা মামার বাড়ি, খালার বাড়ি বেড়াতে গিয়েছিলাম, সেখানে সবখানেই আমাকে এবং মামুনকে হাজব্যান্ড ওয়াইফ হিসেবে পরিচয় করিয়ে দেয়। তারপরে যখন গ্রামের বাড়িটা হলো, গ্রামের বাড়িতেও উনি সবার কাছে আমাকে মামুনের ওয়াইফ হিসেবে পরিচয় করিয়ে দেয়। তো এ থেকে আমি বুঝতে পারি যে আসলে তারা সত্যিকারভাবে আমাকে তার স্ত্রী হিসেবে মনে করছে এবং সামাজিকভাবে স্বীকৃতিটা দিবে। কিন্তু যখন দেখা গেল তাদের বাড়িটা হয়ে গেল, তখন তার সুর চেঞ্জ হয়ে গেল এবং সে বলতে থাকলো এবং তার আম্মুও বলতে থাকলো যে আমাদের তো গ্রামে বাড়ি হয়েছে কিন্তু ঢাকায় আমাদের কোনো বাড়ি নেই। তো তখন সে একটা বাড়ির জন্য বায়না ধরে এবং সে আমার বাড়িটা তার নামে লিখে দিতে বলে। কিন্তু যেহেতু আমার লাইফ পার্টনার আমাকে যেভাবে গাইড করেছে সোশ্যাল মিডিয়াতে, আপনারা তো জানেন যে সোশ্যাল মিডিয়াটা আসলে আমার জায়গা না। তো সোশ্যাল মিডিয়াতে সে বারবার বলেছে তুমি তোমার বাবার বাড়িটার কথা বলো না, তুমি বাবার বাড়িটার কথা বলো না। তো আমি ওভাবেই বলেছি, আমি ওর গাইডেন্সেই বলেছি যে আমি আসলে বাবার বাড়িটার কথা সে বলেনি। অনেকটা টাইমে সে এমনও বলেছে যে তোমার বাবার বাড়িটা বিক্রি করে হলেও টাকা দিয়ে আমাকে গুলশান, এরকম হওয়ার পরে সে আমার কাছে যখন বাড়িটা শেষ মুহূর্তে পেল না এবং না পাওয়ার পরে সে দেখা গেল যে গাড়িটা বিক্রি করে দিল। তার যে গাড়িটা ছিল সেই গাড়িটা সে নিতে পারছিল না, গ্রামে চলার মতো না, সে গাড়িটা বিক্রি করে টাকাটা নিয়ে সে বলল যে সে চলে গেল। এবং সে চলে যাওয়ার পরে আমাকে বলল যে আমি তোমাকে আর বিয়ে করব না এবং তোমার সাথে আমার আর কোনো সম্পর্ক নাই। হ্যাঁ, তোমাকে আমি ভালোবেসেছি, তোমার সাথে আমি একসাথে থাকতে চেয়েছি, কিন্তু এখন এই মুহূর্তে আর এটা সম্ভব না। তো ও যখন চলে যাওয়ার পরও আপনারা নিজে সোশ্যাল মিডিয়াতে অনেকবার দেখেছেন যে আমি তার বাড়ি গিয়েছি, বাড়ি যেয়ে আমি তার কাছে আমার দাবিটা আদায় করার চেষ্টা করেছি। তার মার কাছে বলেছি, তার বাবার কাছে বলেছি, তার ভাই বোনদের কাছে বলেছি, আত্মীয় স্বজন সবার কাছে বলেছি, কিন্তু কেউ আমার পাশে ছিল না। সবাই যেটা বলেছে সেটা বলেছে যে তোমাকে এখন আমাদের আর দরকার নেই, কারণ মামুন এখন নিজে স্ট্যাবলিশ হয়ে গেছে এবং ওকে স্ট্যাবলিশ করার মতো ব্যাকআপ দেওয়ার জন্য একজন পাওয়া গেছে যে মামুনকে ফিউচারে ফোন ওপেন করে। তো এখন আপনাদের কাছে প্রশ্ন হতে পারে যে আমি এত মাস পরে কেন আমি এই মামলাটা করলাম। এবং আরেকটা, আপনি কেন ট্র্যাপে বললেন? আপনি তো স্বাভাবিক, আমি তো বলেছি আপনাকে যে যেহেতু আমাকে একটা ক্রিয়েট করে তারা আমাকে এভাবে করে দিয়েছে। সন্তানদেরকে তো একবার আপনারা ভিডিও তো আমি কেন ভিডিও